আজ আমি খুব খুশি, কারণ আজ আমি যাচ্ছি আমার ছোট পিসির বাড়ি ঘাটশিলায়। আমার কলেজের থার্ড ইয়ারের এক্সাম শেষ হয়েছে এই কদিন হলো, আর ছোট পিসিমাও বাবাকে চিঠি দিয়ে লিখেছে সপরিবারে ছোট পিসিমার বাড়ি যাওয়ার জন্য। কারণ ছোট পিসিমার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর তার আশীর্বাদ এই পরশু, তাই সবার যাবার নিমন্ত্রণ। আমার বাবা এক সরকারি স্কুলে চাকরি করে, আর এখন স্কুলে এক্সাম চলছে, তাই বাবার এইবারটার আশা হলো না। আর বাবা না আসাতে মারও আশা হলো না। মা চলে এলে বাবার দেখাশোনা করার কেউ থাকবে না, তাই বাবা আমাকেই পাঠালো। আর আমার কলেজের এক্সামটা শেষ হয়েছে এই দুদিন হলো, এখন কটা দিন ছুটির আমেজেই আছি। বাবা বলেছিল আমাকে ছাড়তে আসবে, কিন্তু আমি না করলাম। আমাকে পৌঁছে আবার ফেরার তাড়া থাকবে, আর তাতে পরিশ্রমও বেশি হবে, তাই আমি একাই একটা ব্যাগ সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার পিসিমার 2 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে তা প্রায় 2 বছর হলো, আর এখন ছোট মেয়ের আশীর্বাদ, আর 2 মাস পরেই বিয়ে। মা, মামার বাড়ি আসতে তো অনেক দেরি। সকাল থেকে তো তুমি কিছুই কিনে দিলে না। একটা সিঙ্গাড়া উঠেছে, সেটা তবু খেতে দাও আমায়। আচ্ছা, আমি কিনে দিচ্ছি, কিন্তু নষ্ট করো না। ঠিক আছে, একটা সিঙ্গাড়া কিনে দাও না। ট্রেন যখন ঘাটশিলা স্টেশনে ঢুকলো তখন দুপুর গড়িয়ে বিকেল। স্টেশন থেকে পিসিমার বাড়ি গরুর গাড়িতে প্রায় 1 ঘন্টার পথ। আমিও একটা গরুর গাড়ি নিয়ে পিসিমার বাড়ির দিকে রওনা হলাম। দিদিমণি কার বাড়িতে এসেছেন? আমার পিসিমার বাড়ি, নারায়ণ মুখুর্জি, আমার পিসে মশাই। ও, মুখুর্জি বাবুর বাড়ি? ওনার তো মেয়ের বিয়ে শুনেছি। হ্যাঁ, তার জন্যই তো আসা। গ্রামীণ এলাকার মানুষজন সবাই সবার খোঁজ রাখে, এদের মধ্যে একাত্মতা খুব বেশি শহরের তুলনায়। ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম পিসিমার বাড়ি। ভদ্রলোককে গাড়ির ভাড়া বাবদ কিছু টাকা দিতে গেলে সে কিছুতেই নিল না। আপনি মুখুর্জি বাড়ির অতিথি, তো আপনি আমাদের গ্রামেরও অতিথি, আপনার থেকে কি করে ভাড়া নিই? আমি অনেকবার চাপাচাপি করেও তাকে দিয়ে ভাড়া নেওয়াতে পারলাম না। ভদ্রলোক আমাকে ছেড়ে গাড়ি নিয়ে এগিয়ে গেল। হায় মায়, বাবা তুই কবে এত বড় হয়ে গেলি রে, একা একা চলে এলি? তা পথে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি। পিসিমার সাথে এটা ওটা বাড়ির গল্প করতে করতেই এরই মধ্যে পিসিমার ছোট মেয়ে ঘরে প্রবেশ করলো। বয়সে সে আমার বড় হলেও আমরা দুজন খুব ভালো বন্ধুও বটে। ছোটবেলায় গ্রীষ্মের ছুটিতে আমার ধরা বাঁধাই ছিল ছোট পিসির বাড়ি। ছুটি পড়লেই চলে আসতাম, সেই থেকেই আমাদের বন্ধুত্ব। দিদি বোনের সম্পর্কের থেকে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই বেশি দৃঢ়। আর তার জীবনের এত বড় একটা দিনে আমি না আসলে হয়, তাই মনে সাহস নিয়েই একা চলে এলাম। মনে সাহস এই কথাটা বলার কারণ, একা কখনোই আসিনি এর আগে। হয় বাবা না হয় মা আসতো, এইবারটাই একা এলাম। তা পিসিমা, দিদির হবু বর কি করেন? তার কি নাম? কিছুই তো জানি না। কোথায় থাকে? হ্যাঁ বলছি, ছেলের বাড়ি আমাদের পাশের গায়ে। ছেলের মাছের বেরি আছে, সচ্ছল পরিবার। ছেলের নাম মণিকান্ত চক্রবর্তী। খাওয়া শেষ করে আমি আর দিদি দিদির ঘরে বিছানায় শুয়ে আছি। এমন সময় আমি দিদিকে জিজ্ঞেস করলাম, কি
তৈরি তো বিয়ের জন্য? অমনি দিদি বলে উঠল, তোকে অনেক কথা বলার আছে, কি করে যে বলি কিছুতেই বুঝতে পারছি না, আর তোকে না বলেও থাকতে পারছি না। আচ্ছা আচ্ছা, কি হয়েছে খুলে বল দেখি। এখানে না, কাল সুযোগ বুঝে বাইরে গিয়ে তোকে সবটা বুঝিয়ে বলবো, তবে মাকে কিন্তু কিছু জানাস না। এখন ঘুমো, কাল কথা হবে। পরের দিন আমরা সুযোগ বুঝেই কাউকে না জানিয়ে দুজনেই বেরোলাম। জানিস নয়ন, আমি মা বাবাকে অনেকবার বলেছি একটু খোঁজ খবর নিয়ে নাও। বাবা বলল, খোঁজ খবর নেওয়ার কি আছে, চক্রবর্তী মশাই নিজে যেচে এসে তোমার হাত তার ছেলের হাতের সাথে এক করে দিতে চেয়েছে, এতে আবার খোঁজ খবর নেওয়ার কি আছে? আমি ছেলেটিকে ছোট থেকে বড় হতে দেখেছি, ছেলে কি খারাপ হতে পারে? দেখ, সারাটা জীবন একটা মানুষের সঙ্গে কাটাতে হবে, তাকে একবার জানবো না? আচ্ছা, তুমি চিন্তা করো না, এখনো তো তোমার আশীর্বাদ হতে 2 দিন আছে। আমাকে তো তোমাদের এদিকে কেউ চেনে না, এই 2 দিনে ঠিক খবর জুটিয়ে নেব। সকাল হতেই পিসিমাকে বললাম, তোমাদের গ্রামটা একবার ঘুরে দেখব। আচ্ছা আচ্ছা, ঘুরে আয়, তবে বেশি দূরে যাস নে। পিসিমাকে দিদির যাওয়ার ব্যাপারে কিছু বললাম না, কারণ জানতাম অনুমতি পাওয়া যাবে না। পর সেই মেয়ের আবার কাল বাদে পরশু আশীর্বাদ, তাকে নিয়ে যাওয়ার পারমিশন কি করে পাবো? এদিকে দিদি না গেলে আমি ছেলেকে চিনব কি করে? তাই দুজনে মিলে ঠিক করলাম, আমি বেরোনোর 10 মিনিট পরে দিদি পেছনের দরজা দিয়ে কাউকে কিছু না জানিয়েই বেরোবে। যেমন কথা তেমনই কাজ। আমি বেরিয়ে পেছনের মন্দিরটার সামনে দিদির জন্য অপেক্ষা করছিলাম, আর দিদিও লুকিয়ে মন্দিরের কাছে এসে উপস্থিত হলো। দিদি আমাকে দূর থেকেই ছেলের বাড়ি চিনিয়ে দিল। এবার আর আমি যেতে পারবো না, যা খবরাখবর নেওয়ার তোকেই নিতে হবে, কারণ আমাকে চিনে ফেললে বিপদ হয়ে যাবে। এবার তুই যা, আমি তোর জন্য ওই মন্দিরে অপেক্ষা করছি। আমিও আমার হবু জামাইবাবুর বাড়ির দিকে এগিয়ে গেলাম। মুখে একটা কাপড় ঢাকা দিয়ে নিলাম, যাতে আমাকে কেউ চিনতে না পারে। ভেবেছিলাম একটু কথা বলবো অচেনা ব্যক্তি হিসাবে, আর আশেপাশের মানুষের থেকে খোঁজ খবর নিয়ে ফিরে আসব। ভেবেছিলাম কাজটা ভালোই ভালোই হয়ে যাবে, কিন্তু কে জানতো আমার জন্য এত কিছু অপেক্ষা করছিল। বাড়িটার ভেতরে ঢুকে একজনকে দেখলাম, বাগানের গাছগুলোতে জল দিচ্ছে। দেখে মনে হলো মালি গোছের। তাকেই জিজ্ঞেস করলাম, মণিকান্ত বাবু আছে? আমার না খুব বিপদ, একটু দেখা করতে চাই ওনার সাথে। সে আমাকে ইশারা করলো একজন লম্বা চওড়া মানুষের দিকে। দিদি যা বিবরণ দিয়েছিল তার সাথে এনার হুবহু বিবরণ মিলে যাচ্ছে। বুঝলাম ইনি আমার হবু জামাইবাবু। শালি জামাইবাবুর সম্পর্কটা কতটা মিষ্টি একটা সম্পর্ক, কিন্তু তখনও আমার জানা ছিল না আমার পিসিমা যার হাতে আমার দিদিকে তুলে দিতে যাচ্ছে সে আসলে একটা লম্পট। কি বলবো চিন্তা করতে করতে হঠাৎই মাথায় একটা বুদ্ধি এলো। আমি এগিয়ে গিয়ে বললাম, বাবু, আমি মাটির সব জিনিস তৈরি করি, কিছু যদি কেনেন খুব উপকার হয়। বাড়িতে আমার মা খুব অসুস্থ, তাকে দেখাশোনা করার শুধু আমিই আছি, তাই বলছিলাম যদি কিছু কেনেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কিনবো। কি আছে তোমার কাছে? যা আছে সব দেখাও দেখি, আমি এক্ষুনি কিনে নেবো। আর এত কষ্ট করে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না। আমি দেখতে একজন গ্রামবাসী, এত কষ্ট আমি কি করে দেখব? সে আমাকে একটা ঘরে নিয়ে গেল এবং ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। আপনি দরজা বন্ধ করলেন কেন? একটু কষ্ট করে এই ঘরে থাকো, কাল বাদে পরশু আমার বিয়ে,
বিয়েটা মিটে গেলে তোমার একটা ব্যবস্থা করতে হবে না? একেই তো তুমি সুন্দরী যুবতী, তোমাকে কি করে ছেড়ে দিই বলো তো? আমার বুঝতে আর বাকি রইল না, এখন রাক্ষসের পাল্লা এসে পড়লাম। কিন্তু এবার এখান থেকে কি করে বেরোবো কিছুই তো বুঝতে পারছি না। এদিকে দিদিও আমার জন্য অপেক্ষা করছে, আর বাড়িতেও কেউ জানে না। সবার আগে এখান থেকে বেরিয়ে সবটা সবাইকে বলতে হবে, দিদির জীবনটাকে বাঁচাতে হবে। এদিকে দুপুর গড়িয়ে সন্ধে হতে চলল। আমি চিন্তা করতে করতে ঘরটার মধ্যে পায়চারি করছি। এমন সময় একটা ছায়া মূর্তি আমার চোখের সামনে এসে আবির্ভূত হলো। আবছায়া অন্ধকারে যদিও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে একজন মহিলার আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি একটু সাহস করে বললাম, কে 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 তুমি? আমি এই বাড়ির বউ। এই লম্পটটা আমাকে বিয়ে করেছিল লুকিয়ে। বিয়ের পর যখন এখানে নিয়ে আসে, সবার কাছে আমাকে পরিচারিকা বলে পরিচয় দেয়। আমি জিজ্ঞেস করাতে বলে, এই বাড়িতে থাকতে দিয়েছি, এই অনেক ভাগ্য। এর থেকে বেশি কিছু আমি পারবো না। এই লম্পটটার স্ত্রী হয়েও আমি একজন পরিচারিকা হয়েই থাকছিলাম। আর যখন জানলাম তার বাবা তার জন্য মেয়ে দেখছে, তখন আমি আর চুপ থাকতে পারলাম না। সবার সামনে সবটা বলার জন্য জোর করলাম। আর সুযোগ বুঝে এই রাক্ষসটা আমার পেছনের পুকুরটায় ঠেলে ফেলে দেয়, আর সবাইকে বলল আমি জল তুলতে গিয়ে জলে ডুবে মারা গেছি। আর সেই থেকেই আমার মুক্তি হয়নি। আমি চাইলে ওকে অনেকদিন আগেই শেষ করতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম ওর ভালো মানুষের মুখোশটা সবার কাছে খুলে যাক, আর এই গ্রামবাসীরাই ওকে শাস্তি দিক। তো যে গ্রামবাসীর জীবন নষ্ট করেছে তার কোনো হিসেব নেই। গ্রামের প্রধানের ছেলে হওয়াতে সবাই ওকে ভয় পেয়েই চলে। হ্যাঁ, আর এখন আমার দিদিকে বিয়ে করে আমার দিদির জীবনটাকে শেষ করতে চাইছে। কিন্তু আমি বেরোতে না পারলে তো কিছুই করতে পারছি না। সেই ব্যবস্থা আমি করছি। কি করে যেন দরজাটা খুলে গেল, আর আমি পড়ি কি মরি করে দৌড়ালাম। শিব মন্দিরে এসে সবার আগে দিদিকে সবটা বলি, তারপর বাড়িতে সব জানিয়ে দিই এই সব ঘটনা। পরের দিন গ্রামবাসী ও পুলিশ নিয়ে চক্রবর্তী বাড়ির সামনে জড়ো হয়ে সবার সামনে সবটা তুলে ধরি। আর পুলিশও ওই পুকুরটা থেকে একটা কঙ্কাল উদ্ধার করলো আমার কথা মতো। এইভাবেই চক্রবর্তী বাড়ির ছেলের কালো সত্যি সবার সামনে চলে এলো, আর আমার দিদিটাও বেঁচে গেল। তুই যা করলি, আমাদের শিক্ষা দিয়ে গেলি, এরপর আর এই ভুল আর কোনোদিন করব না, আমার সোনা মা।